সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। রাজবাড়ী সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন এই সময়ে তোমাদের জন্য ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা, আমরা রাজবাড়ী সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষক ইতিপূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছেন। আমিও আমার সাধ্য অনুযায়ী তোমাদের একটু সেবা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা এর সঙ্গেই আছো। তোমাদের এই বানান শুদ্ধিকরণ নিয়ে এর আগেও আমি দুটি ক্লাস নিয়েছি। আজকে আমার তৃতীয় ক্লাস এবং আজকে চেষ্টা করব তোমাদের এই ক্লাসটি শেষ করে দেওয়ার জন্য। কিন্তু মনে রেখেও এটি শেষ হয়েও আসলে শেষ হবে না, অর্থাৎ তোমাদের অনেক দায়িত্ব থেকে যাবে। তোমরা আশা করি সে দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করবে। আমরা আজকে অন্তত শুরু করি। আমাদের আজকের অপশন হচ্ছে বানান শুদ্ধিকরণ। আমরা এর আগে তোমাদের অন্তত 33টি নিয়ম দেখিয়েছিলাম। আজকে আরো কিছু নিয়ম দেখিয়ে বিগত সালের প্রশ্ন সমাধানগুলো দেখানোর চেষ্টা করব। দেখো, 34 নম্বর নিয়মে লিখেছি ইক প্রত্যয় যোগ হলে শব্দের প্রথমে থাকা অপরিবর্তন হয়ে আ হবে। অর্থাৎ খুবই চমৎকার একটি নিয়ম। এবং আমরা জানি আমাদের প্রকৃতি প্রত্যয় থেকে বাংলা বানানের জন্য যত উদাহরণবাচক শব্দ আছে তার মধ্যে একটি বড় অংশ দখল করে আছে প্রকৃতি ও প্রত্যয়জাত শব্দ। তো ইক প্রত্যয় যুক্ত হলে শব্দে কি পরিবর্তন আসতে পারে আমরা নিচে উদাহরণগুলো দেখতেছি। উদাহরণগুলো হচ্ছে যথা, অঙ্গ। অঙ্গ শব্দের সঙ্গে দেখো যখনই ইক প্রত্যয় যুক্ত হয় তখন হয়ে যায় আঙ্গিক, অর্থাৎ অ হয়ে গেল আ এবং দেখো ইকটি শেষে রয়ে গিয়েছে। অঙ্গ, আঙ্গিক, বর্ষ, বার্ষিক, পরস্পর, পারস্পরিক। আশা করি শব্দের এই পরিবর্তন তোমরা বুঝতে পারছো। ইক প্রত্যয় যুক্ত হলে শব্দে পরিবর্তন হবেই, এটা তার একটি বড় নমুনা। এরপরে সংস্কৃত, সাংস্কৃতিক, অর্থ, আর্থিক। এরপরে আরো কিছু উদাহরণ আমরা দেখাচ্ছি। পরলোক, পারলৌকিক, প্রকৃত, প্রাকৃতিক, প্রসঙ্গ, প্রাসঙ্গিক, সংসার, সাংসারিক, সপ্তাহ, সাপ্তাহিক, সময়, সাময়িক, সংবাদ, সাংবাদিক, প্রদেশ, প্রাদেশিক, সম্প্রদায়, সাম্প্রদায়িক। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইক প্রত্যয় যুক্ত হলে শব্দের খুব বেশি পরিবর্তন না হলেও আহ আহ শব্দের শেষে এবং প্রথমে উভয় জায়গাটিতেই পরিবর্তন লক্ষণীয়। এরপরে আমরা আরেকটি নিয়ম দেখাই। অপ্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক অতৎসম শব্দের শেষে রস্যইকার হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। অপ্রাণীবাচক শব্দ অর্থাৎ যার প্রাণ নেই, বস্তুবাচক শব্দকে বোঝায়। আর ইতর প্রাণীবাচক অর্থাৎ প্রাণীবাচকই কিন্তু ইতর প্রাণীবাচক সেই অতৎসম শব্দ। অতৎসম বলতে আমরা বোঝাচ্ছি যে শব্দগুলো তোমার দেশি, বিদেশি, তদ্ভব, অর্থাৎ সংস্কৃত অথবা তৎসম, অর্থতৎসম শব্দ ব্যতি রেখে এর বাইরে যে শব্দ শ্রেণী আছে দেশি, বিদেশি, তদ্ভব, এই সকল শব্দগুলোই আমাদের অপ্রাণীবাচক ও ইতর প্রাণীবাচক অতৎসম শব্দ হবে। অতৎসম শব্দের বেলায় দেখো যে সংস্কৃত নিয়ম মানবে না, আমাদের বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম অনুসরণ করবে। ইতর প্রাণীবাচকের উদাহরণ দেখাচ্ছি। যেমন ইতর প্রাণীবাচক পাখি, হাতি, চড়ুই, মুরগি। মনে রাখতে হবে এই পাখি বানান আগেকার দিনে হয়তোবা দীর্ঘিকার দিয়ে লেখা হতো, কয়কারে পা ক্ষয় দীর্ঘি। হাতি বানানো হয়কারে হাত তয় দীর্ঘি। চড়ুই বানানো আমরা দেখেছি হয়তো দীর্ঘই দিয়ে ব্যবহৃত হতো। মুরগি বানানো দীর্ঘি দিয়ে ব্যবহার হতো। এখন শুধুই হবে পাখি, হাতি, চড়ুই, মুরগি। এরপরে অপ্রাণীবাচক যেটা বস্তুবাচক শব্দ আমরা বলছি, অপ্রাণীবাচক শব্দগুলো দেখো বাড়ি, গাড়ি, শাড়ি, বাড়ি, গাড়ি, শাড়ি, দাড়ি, চুরি, চাবি, চুরি, চাবি, চাকরি, মালি, পাগলি, মালি, পাগলি, দাবি, নিচু। আমরা কিন্তু আগেই বলেছিলাম অতৎসম শব্দ এগুলো তৎসম শব্দ নয়, অর্থাৎ হয় দেশি আর নয় বিদেশি আর নয় তদ্ভব শব্দ। বাড়ি,
গাড়ি, দাড়ি, শাড়ি, চুড়ি, চাবি, চাকরি, মালি, পাগলি, দাবি, নিচু, হাতি, হাতিকে আমরা আগেই পেয়েছি, হাতি, পাখি, খুশি, ছুরি, টুপি, দিঘি, কেরামতি। এখন তোমার মনে হতে পারে স্যার প্রথম শব্দটি বাড়ি, তাহলে রাজবাড়ি বানান, রাজবাড়ী সরকারি কলেজের বাড়ি বানানটি দীর্ঘিকার দিয়ে কেন? এ প্রশ্নের জবাব অবশ্যই এর আগেও আমরা দিয়েছি। বলেছি আসলে কিছু শব্দ আছে যেগুলো প্রাতিষ্ঠানিক শব্দ, সেই শব্দগুলো পরিবর্তন করার পিছনে একটি আর্থিক সম্পর্ক জড়িত আছে, যে কারণে অনেক সময় ইচ্ছা থাকলেও ওই শব্দগুলো পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে না। এমনই একটি শব্দ হচ্ছে আসলে বাড়ি আর রাজবাড়ী। তবে রাজবাড়ী সরকারি কলেজ লিখতে হলে অবশ্যই তোমাকে রাজবাড়ী সরকারি কলেজ দীর্ঘি দিয়েই লিখতে হবে। এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। রেশমি, হিজরি, পশমি, ফরিয়াদি, আসামি, বেআইনি, কুমির, নানি, দাদি, বিবি, চাচি, মাসি, পিসি, দিদি, বুড়ি। এখানে কিছু সম্পর্কবাচক শব্দ আছে, যেমন নানি, দাদি, চাচি, মাসি, পিসি, দিদি। এই শব্দগুলো বোঝাই যাচ্ছে কিছু সম্পর্কিত, আমাদের ব্যক্তিগত সম্পর্কে কিছু শব্দ আছে যেগুলো আমরা তদ্ভব শব্দ বলছি, এবং এগুলোতেও আমরা দেখবো যে দীর্ঘিকার না হয়ে নানি বানানে দীর্ঘিকার না হয়ে রস্বীকার হবে, দাদি বানানে দীর্ঘিকার না হয়ে রস্বীকার হবে, চাচি বানানে দীর্ঘিকার না হয়ে রস্বীকার হবে, মাসি, পিসি, দিদি, বুড়ি, এগুলো আসলে একই জাতীয় শব্দ। তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে, আমরা বলছি তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে, তৎসম স্ত্রীবাচক শব্দের শেষে অবশ্যই দীর্ঘিকার যুক্ত করতে হবে, কেননা নিয়মটি তৎসম শব্দের এই নিয়মেই লেখা আছে, অর্থাৎ দীর্ঘিকার দিয়েই লেখা আছে। যেমন সতী, সাধ্বী, নারী, সতী, সাধ্বী, নারী, তিনটি স্ত্রীবাচক শব্দ। পরে আরো দেখা যাচ্ছে রূপসী, জননী, স্ত্রী, ভূয়সী, প্রেয়সী, মহীয়সী, আরো শব্দ কিছু বললাম, সতী, সাধ্বী, নারী, রূপসী, জননী, স্ত্রী। এরপরে আমরা 37 নম্বরের নিয়মে দেখতেছি শব্দের শেষে, যদি শব্দের শেষে, অবশ্যই মনে রাখতে হবে শব্দের শেষে, এটা আমার শব্দটি ভুল আছে, আসলে শব্দটি হবে হচ্ছে বিদ্যা, এখানে এখানে হবে হচ্ছে বিদ্যা, তয়ব, বিদ্যা, তয়ব, তা, পরিষদ, জগৎ, বাচক, সভা, নি, মূর্ধন্য নয় দীর্ঘি, তত্ত্ব, গণ ইত্যাদি থাকলে তার পূর্বে দীর্ঘিকার না হয়ে রস্বীকার হবে। অর্থাৎ বিদ্যা, তয়বয়, তা, পরিষদ, জগৎ, বাচক, সভা, দন্ত নয় দীর্ঘি, মূর্ধন্য নয় দীর্ঘি, তত্ত্ব, গণ ইত্যাদি থাকলে বা ওই শব্দের সঙ্গে এই 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 যে শব্দগুলো যুক্ত হলে আসলে আগের যে শব্দের সঙ্গে যুক্ত হবে সেই শব্দের শেষ দীর্ঘিকার দীর্ঘিকার না হয়ে রস্বীকার হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। দেখি আমরা উদাহরণ, যেমন প্রাণী বানানে সত্যিকার অর্থে প্রাণী বানান সঠিক প্রাণীই হবে, তবে প্রাণী বানানে এখন বিদ্যা যুক্ত হলে আসলে প্রাণী বিদ্যা, দেখো প্রাণী বানানে দীর্ঘিকার রস্বীকার হয়ে গেছে, অর্থাৎ প্রাণী বানান লিখলে আমরা দীর্ঘিকার দিয়েই লিখবো, কিন্তু প্রাণী বিদ্যা লিখতে গিয়ে অবশ্যই আমরা রস্বীকার দিয়ে লিখবো। প্রাণী, প্রাণীবিদ্যা, স্থায়ী বানান অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, কিন্তু স্থায়িত্ব বানান অবশ্যই দীর্ঘিকার দেওয়া যাবে না। প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, প্রতিদ্বন্দ্বিতা বানানে অবশ্যই দীর্ঘিকার দেওয়া যাবে না। মন্ত্রী বানান অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, তবে মনে রাখতে হবে মন্ত্রী শব্দটা যদি শব্দের শেষে থাকে সাধারণত সেক্ষেত্রে পরিবর্তন নাও হতে পারে, এমন শব্দ যেমন প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে দীর্ঘিকারই থেকে যাবে। কিন্তু মন্ত্রীটা শেষে যখন পরিষদ যুক্ত হচ্ছে, খেয়াল করো মন্ত্রীটাই মূল শব্দ, তার সঙ্গে পরিষদ যুক্ত হয়েছে, অতএব মন্ত্রী বানান রস্বীকার হবে। কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রী শেষে আছে, মনে রাখতে হবে মন্ত্রী বানান তখন দীর্ঘিকারই থাকবে। মন্ত্রী পরিষদ, তপস্বী, দেখো তপস্বিনী, তপস্বী বানানো দীর্ঘিকার রস্বীকার হয়ে গিয়েছে, প্রতিযোগী বানানের দীর্ঘিকার দেখো রস্বীকার হয়ে গেছে, প্রতিযোগিতা। এরপর আরো কিছু শব্দের উদাহরণ আমরা দেখাচ্ছি, সহযোগী, সহযোগিতা, প্রাণী, প্রাণীবাচক, এই শব্দটি যদিও আগে দেখিয়েছি, অধিকারী, অধিকারিণী, অধিকারী, অধিকারিণী, কৃতি, কৃতিত্ব, কৃতি বানান দীর্ঘিকার দিয়ে থাকলেও তয়বা যুক্ত হওয়ার ফলে এটি তয় দীর্ঘি রস্বীকার হয়ে গিয়েছে, কৃতিত্ব। সহকারী, সহকারীগণ, কর্মচারী, কর্মচারীগণ, আবেদনকারী, আবেদনকারীগণ।
এরপরে 38 নম্বর নিয়মে আমরা দেখতেছি ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার লেখা যাবে, তবে ক্ষিয়র পূর্বে সর্বদা উম লিখতে হবে, অনুস্বার লেখা যাবে না। যাই হোক, নিয়মটা এরকম যে ক খ গ ঘ এর আগে এর আগে অনুস্বার অথবা উম দুটিই লেখা যাবে। ক খ গ ঘ এর আগে অনুস্বার অথবা উম দুটিই লেখা যাবে, তবে মনে রাখতে হবে এই শব্দগুলো সন্ধিজাত। আর ক্ষিয় এর পূর্বে কোনোভাবেই অনুস্বার লেখা যাবে না, অবশ্যই উম লিখতে হবে। ঠিক আছে, এরপর আমরা দেখি অহংকার। মনে রাখতে হবে এটা সন্ধিজাত শব্দ। অহম যোগ কার ছিল, ভয়ম, ভয়ম যোগ কর ছিল, ভয়ম, ভয়ম যোগ কর, ভয়ঙ্কর, অহম যোগ কার অহংকার। অর্থাৎ পদ অন্তঃস্থিত যে ম ছিল সন্ধির সময়, সেই মটাই উঠে গিয়ে অনুস্বার হয়েছে। এবার আমাদের নিয়ম অনুযায়ী ক এর আগে ওম অথবা অনুস্বার দুটি লেখা যাবে। ভয়ঙ্কর সংগৃহীত, গ এর আগে অনুস্বার অথবা ওম দুটি লেখা যাবে, সংগৃহীত। শুভঙ্কর হৃদয়ঙ্গম সংগঠন। এবার আরেকটি শব্দ আমরা যেটি দেখিয়েছিলাম যে ক্ষিয় এর আগে সর্বদা উম লিখতে হবে, আমরা সেটি লিখেছি, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। অবশ্যই আকাঙ্ক্ষা বানানে এটি লেখা যাবে না যে সরেয়া কয়াকার অনুস্বার ক্ষিয় আকার, না, তা লেখা যাবে না। এটি লিখতে হবে সরেয়া কয়াকার উম ক্ষিয় আকার, আকাঙ্ক্ষা। ঠিক আছে, এরপরে আমরা 39 নম্বর নিয়মে দেখতেছি বিস্ময় সূচক অব্যয়, যেমন বা, সি, উ। এই বিস্ময় সূচক অব্যয় ছাড়া শব্দের শেষে বিসর্গ কোনোভাবেই থাকবে না। যেমন প্রধানত শেষে বিসর্গ থাকলে ওটা এখন আর বিসর্গ লেখা যাবে না, প্রধানত এইভাবে ফ্রেশ লিখতে হবে, প্রায়শ লিখতে হবে, বস্তুত এইভাবেই লিখতে হবে, কার্যত এইভাবেই লিখতে হবে। এটাকে কখনোই প্রধানত ত এর পরে বিসর্গ দেওয়া যাবে না, প্রায়শ তালব্যস্যের পরে বিসর্গ দেওয়া যাবে না, বস্তুত ত এর পরে বিসর্গ দেওয়া যাবে না, কার্যত এর ত এর পরে বিসর্গ দেওয়া যাবে না। এবার আমরা দেখি সাধারণত সন্ধির নিয়ম অনুসারে বিসর্গ এর আগের ধ্বনিতে রস্যই ভিন্ন অন্য ধ্বনি থাকলে দন্তস্ব হবে। আমরা উদাহরণ দেখলে খুবই সহজে বুঝতে পারবো। বলা হচ্ছে সাধারণত সন্ধি নিয়ম অনুসারে বিসর্গ এর আগের ধ্বনিতে, বিসর্গ এর আগের ধ্বনিতে যদি রস্যই ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে দন্তস্ব হবে। অর্থাৎ রস্যই থাকলে অথবা রস্যু থাকলে মূর্ধন্য ষ হবে, রস্যই ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে দন্তস্ব হবে বিসর্গের আগের ধ্বনিতে, আর বিসর্গের আগের ধ্বনিতে রস্যই অথবা দীর্ঘ থাকলে মূর্ধন্য ষ হবে। আমরা সেই নিয়মটি দেখি। যেমন আবিষ্কার বানানে অবশ্যই সরেয়া বয়রস্যি বিসর্গ কয়েকার র, এভাবে ছিল, সরেয়া বয়রস্যি বিসর্গ যোগ কয়েকার র, কার, আবিষ যোগ কার। মনে রাখতে হবে এটা বিসর্গ সন্ধির নিয়ম থেকে এসেছে। এখানে দেখা যাচ্ছে বিসর্গের আগের ধ্বনি হচ্ছে ব, ব এর সঙ্গে রস্যি আছে, বিসর্গের পরের ধ্বনি র, র এর সঙ্গে রস্যি আছে, অর্থাৎ পরিষ্কার। এই এই নিষ্কলঙ্ক ঠিক একইভাবেই নিষ্করতাই জ্যোতিষ্কও তাই। দেখো ত এর সঙ্গে রস্যি আছে, দন্তের সঙ্গে রস্যি আছে, এই জন্য এর পরের ধ্বনিতে দেখো মূর্ধন্য ষ হয়েছে। আবিষ্কার ব এর সাথে যেহেতু রস্যিকার আছে মূর্ধন্য ষ আছে, র এর সঙ্গে রস্যিকার আছে মূর্ধন্য ষ হয়েছে। অর্থাৎ আবিষ্কার, পরিষ্কার, নিষ্কলঙ্ক, নিষ্কর, জ্যোতিষ্ক সবগুলোতেই রস্যিকার আছে। আমরা বলছি রস্যিকার অথবা রস্যকার, সেটা থাকলেও মূর্ধন্য ষ হয়। যেমন দুষ্কার আর দুষ্কার্য খেয়াল করলেই দেখবে দুষ অর্থাৎ দয়রস্যু বিসর্গ যোগ কর, দয়রস্যু বিসর্গ যোগ কার্য, তার মানে বিসর্গ এর আগের ধ্বনিতে রস্যু আছে এই দ এর সঙ্গে, এই জন্য দেখো মূর্ধন্য ষ হয়েছে, দুষ্কর, দুষ্কার্য। আর এই রস্যই অথবা রস্যু ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে, যেমন নমস্কার, দন্তন্য ম বিসর্গ কার, এই ম এর সঙ্গে রস্যইও নাই রস্যও নাই, অর্থাৎ অ আছে, এই জন্য দন্ত স হয়েছে। নমস্কার, পুরস্কার, এই পুরস্কার বানানে র এর সঙ্গে দেখো অ আছে, এই জন্য দন্ত স হয়েছে। তিরস্কার বানানে দেখো র এর সঙ্গে অ আছে, দন্ত স হয়েছে। নমস্কার, পুরস্কার, তিরস্কার এই শব্দগুলোতে দন্ত স হবে। এই শব্দগুলোর আরো বিস্তারিত আরো শব্দ সংখ্যা জানতে চাইলে তোমরা অবশ্যই বিসর্গ সন্ধিটা দেখতে পারো। এরপরে অনেক সময় একাধিক শব্দরূপই সঠিক হতে পারে। আমরা এটাও দেখাবো যে অনেক সময় একাধিক শব্দরূপ সঠিক হতে পারে কিভাবে, আমরা সেগুলো একটু দেখে আসি। যেমন ধাঁধা, চন্দ্রবিন্দু দুটির উপরে দিয়েই হতে পারে, একটির উপরে দিয়ে হতে পারে, দুটি সঠিক। আসক্তি এবং আসক্তি দুটি বানানই সঠিক, সরেয়া দন্ত স, তবে অর্থ আলাদা হতে পারে। আসক্তি অর্থাৎ নৈকট্য, আর আসক্তি অর্থাৎ কোনো কিছুর প্রতি নেশাগ্রস্ত হওয়া, আসক্ত হওয়া।
এজন্য বলা হচ্ছে আসক্তি। আসক্তি মানে নৈকট্য। আসক্তি অথবা আসক্তি দুটি বানানই সঠিক, তবে অর্থ আলাদা হতে পারে। বধূ, বধূ, এই বয় চন্দ্রবিন্দু ধৈর্যস্য, এই বধূ মানে হচ্ছে বন্ধু, আর এই পরের বধূ হচ্ছে স্ত্রী বা জায়া। লক্ষ্য এবং লক্ষ্য দুটি বানানই সঠিক, অর্থ আলাদা হতে পারে। আবারও বলছি, নিরহংকার সঠিক, নিরহংকারী দুটি বানানই সঠিক। ঝর্ণা, ঝর্ণা দুটি বানানই সঠিক। পরিবহন, পরিবহন দুটি বানানই সঠিক। আভ্যন্তরীণ এবং অভ্যন্তরীণ দুটি বানানই সঠিক। সার্বজনীন, সর্বজনীন দুটি বানানই সঠিক, তবে আমরা আবারও বলছি এর অর্থ আলাদা হতে পারে, ব্যবহার আলাদা হতে পারে। এরপরে আমরা পীড়িত, পীড়িতি দুটি বানানই সঠিক। কিংবদন্তি, কিংবদন্তি দুটি শব্দই বানান সঠিক। দ্বারা, দ্বারা অর্থ আলাদা হতে পারে, কিন্তু শব্দ দুটি বানানই সঠিক। দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক অনুসর্গ, আর দ্বারা, দ্বারা অর্থাৎ হচ্ছে পুরুষবাচকতার ক্ষেত্রে ব্যবহার করা হয় দ্বারা। 69, 69 দুটি বানানই সঠিক। প্রবালী এবং প্রবালী দুটি বানানই সঠিক। বন্ধন, বন্ধন দুটি, বন্ধন আর বন্ধন দুটি বানানই সঠিক। বন্ধন অর্থাৎ বন্দনা, প্রশংসা, আর বন্ধন মানে কোনো গীত বা যেটাকে আমরা বলি বাঁধন। শৌখিন, শৌখিন, শৌখিন তিনটি বানানই সঠিক। শৌখিন, শৌখিন, শৌখিন। হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড দেখো দুটি, দুটি বানানই সঠিক। রচনাবলী, রচনা, রচনাবলী দুটি বানানই সঠিক। 19, 19 অষ্ট এবং ওষ্ঠ দুটি বানানই সঠিক। অনিমিষ, অনিমেষ দুটি বানানই সঠিক। অহংকার, অহংকার দুটি বানানই সঠিক। বুভুক্ষা, বুভুক্ষু, বুভুক্ষা, বুভুক্ষু দুটি বানানই সঠিক। অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত তার মানে বোঝা যাচ্ছে এখানে রস্যকার দিয়ে হতে পারে, দীর্ঘকার দিয়ে হতে পারে। আভ্যন্তর, অভ্যন্তর দুটি বানানই সঠিক। কিংবদন্তি, কিংবদন্তি এটা আমরা বলেছি। এবার আমরা আমাদের এই বানান শুদ্ধিকরণের শেষ পর্যায়ে আমরা দেখানোর চেষ্টা করব বিগত সালের প্রশ্ন সমাধান। বিগত সালে বেশ কিছু শব্দ এসেছে, কারণ আমরা জানি যে এই নতুন সিলেবাস অনুযায়ী বানান শুদ্ধিকরণ 16 সাল থেকে কার্যকর হয়েছে। 16, 17, 18, 19 4টি সালে পরীক্ষা হয়েছে। আমরা জানি আমাদের বোর্ডের সংখ্যা আছে 10টি। 10টি বোর্ডেই আসলে শব্দগুলো প্রচুর এসেছে। আমরা সেগুলোর একটু সমন্বিত রূপ দেখার চেষ্টা করব। যেমন আমি এখানে দেখাচ্ছি যে আমরা জানি আগে দেখি যে আমরা ঔজ্জ্বল্য, আসলে উজ্জ্বল শব্দের সঙ্গে জফলা যুক্ত হয়েছে, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় হিসেবে জফলা যুক্ত হওয়ার কারণে হয়েছে হচ্ছে ঔজ্জ্বল্য। সচিত্র আমরা আগেই বলেছি প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হলে শব্দের গঠন রূপ পরিবর্তন হয়ে যেতে পারে। সচিত্র দেখো আসলে সচিত্র না, এটা হবে চিত্রিত। চিত্রিত শব্দ সচিত্রিত, সচিত্রিত আসলে শব্দটি ভুল আছে, কারণ এর মধ্যে এমনিতেই চিত্রিত শব্দটাই সুন্দরভাবে সাজানো থাকে, এই জন্য আর নতুন করে স দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা, সেই এই শটা নিশ্চয়ই সমাসবাচকতা থেকে আসেনি, যার কারণে আমরা এটাকে এভাবে নিতে পারছি না। বহিষ্কার একটু আগে আমরা শিখিয়েছি। বহিষ্কার বানান ব হয়রস্যি বিসর্গ যোগ কার, অর্থাৎ সন্ধির নিয়ম থেকে এসেছে। হয়ের সঙ্গে রস্যি আছে, এই জন্য বিসর্গ উঠে গিয়ে ওটা মূর্ধন্য ষ হবে বহিষ্কার। বিড়ম্বনা এটি একটি স্বাভাবিক বানান। দেখো বয়রস্যি ডয়বিন্দু র ময় প দন্ত্য আকারে না, বিড়ম্বনা। এই সবগুলো শব্দই 19 সালে এসেছে। এরপরে আমরা দেখাচ্ছি এখানেও 19 সালে এসে আরো 4টি শব্দ আছে। এখানে বৈয়াকরণিক, অর্থাৎ ইক প্রত্যয় যুক্ত হলে দেখো কি পরিবর্তনটা হয়েছে। ব্যাকরণিক। দিবারাত্র, দিবা রাত সঠিক শব্দ হচ্ছে দিবা রাত। আর সুষ্ঠু শব্দটা আসলে হবে হলো সুষ্ঠু, অবশ্যই সুষ্ঠু না, সুষ্ঠু, সুষ্ঠু না, সুষ্ঠু হবে। অতিথি, অর্থাৎ অতিথি বানানে দুটি রস্যিকার হবে, অতিথি। এরপরে আমরা দেখি মনোভূত। আমরা মনোভূতটা বিসর্গ সন্ধির নিয়ম থেকে আসছে। বিসর্গ সন্ধির নিয়ম অনুযায়ী এই শব্দের বিসর্গ উঠবে না, এই জন্য এরকমটা হয়েছে। মনোভূত বিসর্গ যদি উঠে যেত তাহলে দুইটা রূপ হতে পারে, দুইটা বা তিনটা রূপ হতে পারতো। ওই মো দত্ত নয়কারে নো হয়ে যেতে পারতো, যেমন মনমোহন, মন, মন বিসর্গ যোগ মোহন, সেক্ষেত্রে কিন্তু
দন্ত নয়কারে মনোমোহন হচ্ছে, কিন্তু এই জায়গায় বিসর্গ উঠবে না, তার সন্ধির নিয়ম আছে, এই অনুযায়ী হবে না, এজন্য মনোভূত এর মধ্যে বিসর্গ থেকেই যাবে। প্রণয়ন, খেয়াল করো, এটি একটি সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দটি এভাবেই লেখা আছে এবং এটা শব্দবিধান অর্থবিধানের নিয়ম থেকে এসেছে। প্রণয়ন। স্বাতন্ত্র, এটা জফলা প্রকৃতির সঙ্গে প্রত্যয়, জফলা প্রত্যয় যুক্ত করা আছে, স্বতন্ত্র হবে স্বাতন্ত্র। অধীনস্থ, না অধীনস্থ শব্দটা সঠিক নয়, এটা হবে অধীন। এরপরে আমরা আরো 19 সালে আসা আরো 5টি শব্দ দেখতেছি। এখানে আমাদের মনে রাখতে হবে কুজ্ঝটিকা, এখানে কয়রস্যু দিয়ে বোঝাই যাচ্ছে যে কয়রস্যু দিয়ে এখানে আমাদের কুজ্ঝটিকা, কয়রস্যু বর্গীয় জ হর্ষচিহ্ন দিয়ে লিখতে হবে, ঝ টয়রস্যিকারেরটা মহিষী, আমি দুঃখিত, এখানে অহিয়সী নয়, এটা আসলে শব্দটা এটা হবে আসলে এটা হবে মহিয়সী। দেখো মহিয়সী যেহেতু সংস্কৃত শব্দ, এই জন্য মহিয়সী বানানটা এরকম হবে। বাণিজ্য, এটা সত্যবিধান নাট্যবিধানের নিয়ম থেকে এসেছে। বাণিজ্য, অহরাত্রি না, এটা অহরাত্র, এটাও দেখো সন্ধি বিসর্গ সন্ধির নিয়ম থেকে এসেছে। নুপুর, নুপুন বানানটা অবশ্যই দন্তের নয় দীর্ঘকার দিয়ে লিখতে হবে, সংস্কৃত শব্দ। এরপরে আমরা অন্যান্য সালের কিছু শব্দ দেখাচ্ছি। এখানে অত্যন্ত না, এটা সন্ধিজাত, অতিযোগান্ত, অত্যন্ত অনুসুয়া নয়, এটা অনুসুয়া, হিংসা নেই যার। অপরাহ্ন, আমরা এটিও একটি নিয়মের মধ্যে রেখেছিলাম যে যুক্ত ধ্বনির ক্ষেত্রেও শব্দ ভুল হতে পারে, এখানে দন্তন্য ন হবে না, আসলে এখানে মূর্ধন্য ন হবে, এই জন্যই অপরাহ্ন বানানে দন্তন্য ন না হয়ে মূর্ধন্য ন হয়েছে, অপরাহ্ন। অপরাহ্ন, এরপরে হচ্ছে ভাষণ, ভাষণে দেখো মূর্ধন্য ন হবে, কারণ এটা সত্যবিধান নাট্যবিধানের নিয়ম থেকে এসেছে। এখানে আরো কয়েকটি শব্দ দেখাচ্ছি, যেমন আশিস, আশিস বানানটি অবশ্যই সরেয়া তালিবাস শয়রস্যি দন্তস্ব দিয়ে লিখতে হবে, আশিস। ইতিপূর্বে, এখানে ইতপূর্বে, আসলে সন্ধি নিয়ম অনুযায়ী প এর পূর্বে বিসর্গ থাকলে সে বিসর্গ থেকেই যায়, এটাই নিয়ম, তো সেটি যথারীতি থেকে গিয়েছে, ইতিপূর্বে নয়, ইতপূর্বে। ইতপূর্বে, এরপরে উচ্ছ্বাস, উচ্ছ্বাস বানানটি অবশ্যই উৎ যোগ শ্বাস, সেখান থেকে হয়েছে উচ্ছ্বাস। উদিসি, উদিসি মানে উত্তর দিক, উদিসি বানান অবশ্যই দীর্ঘার দিয়ে হবে। এরপরে আসি আরো 4টি শব্দ দেখাচ্ছি। ঊর্ধ্ব, ঊর্ধ্ব বানান অবশ্যই সংস্কৃত শব্দ এবং দীর্ঘার দিয়ে লিখতে হবে এবং ধয় বয় রেফ দিয়ে লিখতে হবে। ঐক্য তান না, তবে শুধু ঐক্য লিখতে ওই পয়জফলা দিয়ে লেখা যাবে, শুধু ঐক্য, কিন্তু যখন ঐক্য তান একসাথে লিখতে হবে তখন অবশ্যই আর জফলা দেওয়ার সুযোগ নেই, ঐক্য তান হবে। ঠিক ঐক্যমত্ত, শুধু ঐক্যটা এভাবে লেখা যেতে পারে, কিন্তু যখন এভাবে লিখতে হবে তখন লিখতে হবে ঐক্যমত্ত। ভুল শব্দটা অবশ্যই আমরা জানি, ভুল শব্দ রস্যি দিয়ে লিখতে হবে, ভুল। এরপরে আমরা আরো কিছু শব্দ দেখছি, এখানে কর্নেল, আমরা কর্নেল শব্দ জানি বিদেশি শব্দ, বিদেশি শব্দ আছে কোলোনেল, এটির ক্ষেত্রে আমাদের দন্তন্য ন দিয়ে লিখতে হবে, কারণ বিদেশি বানানে আমরা দেখিয়েছিলাম বিদেশি বানানে 5টি ধ্বনি হয় না, মূর্ধন্য ন হয় না, মূর্ধন্য স হয় না ইত্যাদি। কর্নেল। কথোপকথন, কথোপকথন, দেখো বানানের একার ওকারের জায়গাটা ঠিকঠাক নেই, এই জন্য বানানটি ভুল হয়েছে, কথোপকথন। কুপমণ্ডুক, বোঝাই যাচ্ছে সংস্কৃত শব্দ, এভাবেই লিখতে হবে, কুপমণ্ডুক, মূর্ধন্য নয় ডয় দীর্ঘ ক। কৃতিত্ব, আমরা একটু আগেই দেখে এসেছি, কিছু শব্দ আছে যাদের সঙ্গে তয় বা বাচক, বিদ্যা, পরিষদ ইত্যাদি যুক্ত হলে শব্দগুলোর আগের দীর্ঘিকার, কৃতি বানানের দীর্ঘিকার রস্বীকার হয়ে গিয়েছে, কৃতিত্ব। এখানে আমরা আরো কিছু শব্দ নিচ্ছি, যেমন কৃতিবাস না, এটা হবে আসলে কৃত্তিবাস। আবার গীতাঞ্জলি, এটা আমরা অঞ্জলি বানান দিয়ে নিয়ম শিখিয়েছিলাম, গীতাঞ্জলিটা এরকমই হবে। গৌণ, এই গৌণ পৌণ ভান কোন শান, এটা সত্যবিধান নাট্যবিধানের নিয়ম থেকে এসেছে, গৌণ বানান অবশ্যই মূর্ধন্য ন দিয়ে দিতে হবে। নমস্কার, একটু আগে আমরা শিখিয়েছি, ম এর সঙ্গে যেহেতু রস্যই অথবা রস্যু এই দুটি ধ্বনি নাই, এই দুটি ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি অর্থাৎ অস্বরধ্বনি আছে, এই জন্য দন্তস্ব হবে। এরপরে আমরা আরো 4টি শব্দ নিচ্ছি, এখানে ন্যূনতম বানান, বোঝাই যাচ্ছে সংস্কৃত শব্দ, দন্তন্য দীর্ঘ জফলা হবে, ন্যূন তারপরে তম। নিশিথিনী, নিশিথিনী বানানের নিয়মে সংস্কৃত শব্দ, এটি এভাবে নিশিথিনী অর্থাৎ হচ্ছে রজনী, গভীর রাত্রি।
নিশি তিনি বানানে দ্বিতীয় ধ্বনিতে দীর্ঘিকার হবে, এটা একটু খেয়াল রেখো। নিশি তিনি। পানিনি, পানিনি বানানে আমরা বুঝতে পারছি এটি একজন ব্যাকরণবিদের নাম ছিল এবং তার নামটি এভাবেই আছে, মাঝখানে মূর্ধন্য নাম পানিনি। পেশাজীবী আমরা বলেছিলাম যে সকল ক্ষেত্রে শব্দের শেষে জীবী যুক্ত হয় এবং জীবী বানান অবশ্যই বর্গীয় জয় দীর্ঘী এবং বয় দীর্ঘী দিয়ে লিখতে হবে, আর পেশা বানান অবশ্যই তালব্য আকার দিয়ে লিখতে হবে, পেশাজীবী। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আরো কয়েকটি শব্দ নিয়ে। পৈতৃক অর্থাৎ পিতার দিক থেকে এসেছে শব্দটি, এই জন্য পৈতৃক বানান ঐকার তৈরিকার ক দিয়ে লিখতে হবে। ব্রাহ্মণ আমরা বলেছিলাম অনেক সময় যুক্তাক্ষর গঠনে আমাদের শব্দ অশুদ্ধ হতে পারে, যেমন ব্রাহ্মণ নয়, এটা হবে ব্রাহ্মণ। শারীরিক, আমরা শরীর শব্দের সঙ্গে যখন ইক প্রত্যয় যুক্ত করি তখন শব্দটা এরকম হয়ে যায়, শরীর শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত করলে শারীরিক হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা আরো কয়েকটা শব্দ নেই, এখানে নিয়েছি সান্ত্বনা। অবশ্যই সান্ত্বনা বানানে সহায়কারের সা দন্ত সহায়কারের সা দন্ত নয়তয় ব দন্ত নয়কারটি লিখতে হবে। বুদ্ধিজীবী জীবীর নিয়ম আমরা বলেছি, শিরশ্ছেদ মনে রাখতে হবে, এটাও সন্ধিজাত। মনোকষ্ট, এটাও সন্ধিজাত, অর্থাৎ দেখা যাবে মনোকষ্ট শব্দে বিসর্গ উঠবে না। শিরশ্ছেদ, শির বিসর্গ যোগ ছেদ, এই দুটি মিলে হয়েছে শিরশ্ছেদ, অর্থাৎ বিসর্গ উঠে গিয়ে তালব্য সহ হয়েছে শিরশ্ছেদ, সন্ধিজাত শব্দ। শিরশ্ছেদকে এইভাবে লিখতে হবে, মনোকষ্ট এইভাবে লিখতে হবে। এরপরে আমরা আরো চারটি শব্দ নিচ্ছি, যেটির ক্ষেত্রে লিখেছি মূর্ছনা হবে না, অর্থাৎ রেফের পরে একটি নিয়ম দেখিয়েছিলাম, রেফের পরে ধ্বনি দ্বিত্ব হয় না, এই হিসেবে চয় ছ একসাথে হবে না, শুধু ছ হবে, মূর্ছনা। সরস্বতী বানানে অবশ্যই সংস্কৃত শব্দ, এখানে মাঝখানে দন্ত শয়ব আছে, এটাকে এইভাবে লিখতে হবে। আমরা আরেকটি নিয়ম শিখেছিলাম যে সংস্কৃতে স্ত্রীবাচক শব্দ সাধারণত দীর্ঘিকার দেওয়া হয়, দেখো সরস্বতী। বনস্পতি, বনযোগপতি, এটা বিসর্গ সন্ধির নিয়ম থেকে এসেছে, তোমরা বিসর্গ সন্ধির নিয়মটা দেখতে পারো, ওখানে বন যোগপতি হয় এবং বন বিসর্গ যোগপতি এখানে হয়ে গেছে বনস্পতি। মরিচিকা, মরিযোগ, মরিযোগ আসলে মরিযোগ চিকা না, এখানে মরিচ যোগ ইকা প্রত্যয় যুক্ত হয়ে মরিচিকা হয়ে গিয়েছে। এরপরে আমরা আরো কয়েকটা শব্দ এখানে নিচ্ছি, যেমন শাশ্বত, আসলে শাশ্বত বানানে মাঝখানে বফলা দিয়ে লিখতে হবে। সংবর্ধনা লেখা যাবে না, যদিও আগে অনেক জায়গায় লেখা দেখা যেত, এখন লিখতে হবে সংবর্ধনা। বুৎপত্তি, আসলে আমাদের লিখতে হবে বুৎপত্তি। বয়স্য জফলা খণ্ডত প তয় তয় রসি। মনোযোগ, অর্থাৎ মনোযোগ, এবার দেখা যায় মন যোগ, মন বিসর্গ যোগ যোগ, এটা হয়ে গেছে সন্ধি বিচ্ছেদ থেকে এসেছে, অর্থাৎ বিসর্গ সন্ধি থেকে, এজন্য ওই বিসর্গ উঠে গিয়ে আকারে ন হয়ে গিয়েছে মনোযোগ। আমরা এটা দিয়ে শেষ করতে চাই শ্রদ্ধাঞ্জলি। এখানে অঞ্জলি বানার নিয়ম আমরা বলেছি প্রজ্বলন, এই শব্দটি সংস্কৃত ওইভাবেই লেখা আছে, প্রজ্বলন, বর্গীয় জয় বা ল দন্তন ন। প্রতিদ্বন্দ্বী, আমরা দেখিয়েছিলাম যে প্রতিদ্বন্দ্বী বানান অবশ্যই দয় বা দন্তের নয় দয় বয় দীর্ঘ দিয়ে লিখতে হবে। সমীচীন বানান মানে সঙ্গত, এটা সমীচীন বানান অবশ্যই দন্ত সময় দীর্ঘ ছয় দীর্ঘ দন্তন না দিয়ে লিখতে হবে। আরেকটা নিয়ম, আর কয়েকটি শব্দ দেখি আমরা আজকের আলোচনাটা শেষ করি। হীনম্মন্যতা, এভাবেই লিখতে হবে সংস্কৃত শব্দ, হীনম্মন্যতা। প্রাণীবিদ্যা, আমরা দেখিয়েছিলাম বিদ্যা যুক্ত হলে আসলে আগের প্রাণী বানানোর শিকার হয়ে যায়। পিপিলিকা, এখানে ইকা প্রত্যয় যুক্ত আছে, দেখো পিপিলিকা রস্যই কয়াকার দিয়ে। পোস্ট মাস্টার, এখানে মনে রাখতে হবে দুটি দন্ত সহ কিছু না, কারণ হচ্ছে বিদেশি শব্দে অবশ্যই অবশ্যই আমাদের দন্ত স দিয়েই লিখতে হবে। ঠিক আছে, আমরা অন্তত আরো কিছু শব্দ দেখতে পারি আজকে, যেহেতু আমাদের একটু সময় আছে, আমরা আর কয়েকটা শব্দ দেখি, যেমন মনীষী বানান অবশ্যই এটা মনে রাখতে হবে সংস্কৃত শব্দ, মূর্ধন্য নয় দীর্ঘী, মূর্ধন্য স দীর্ঘী। মনীষী, সুস্বাগত বলার প্রয়োজন নেই, শুধু স্বাগত বললেই হবে। স্নেহাশিস, অর্থাৎ স্নেহ যোগ আশিস, আশিস বানানটা আমরা আগে দেখে এসেছিলাম, তালব্য শয়রস্যি দন্তস্ব, অর্থাৎ এটি সন্ধি বিচ্ছেদ হয়েছে, স্নেহাশিস। বিভীষিকা, এখানে বোঝা যাচ্ছে সেই ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, বিভীষিকা। ভূগোল যোগ ইক, ভৌগোলিক। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে
এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ক্লাসটি শেষ করতে চাই। তোমরা জানো যে আগামী মাসের 4 তারিখে তোমাদের একাদশের সাময়িক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তোমরা আশা করি ইতিমধ্যেই বইপত্র কিনেছো এবং তোমরা সেই অনুসারে এবং আমাদের দেওয়া সিলেবাসের নির্দেশনা অনুসারে পড়ালেখা করো। আমরা সংক্ষিপ্ত একটি সিলেবাস দিয়েছি, আশা করি তোমরা ভালো করবে। যে কোনো প্রয়োজনে তোমরা কলেজে এসে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে কলেজে এসে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা আশা করি আমাদের সহযোগিতা পাবে। তোমাদের সেই সহযোগিতা বজায় থাকুক সেই প্রত্যাশা রেখে, সেই ভালোবাসা রেখে আজকের এই ক্লাসটি শেষ করতে চাই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।